আজকের বিশ্লেষণে এমন কিছু রিপোর্ট আর গুঞ্জন নিয়ে কথা বলা হবে যা আক্ষরিক অর্থেই পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে রীতিমতো কাঁপুনি ছড়িয়ে দিয়েছে। ঢাকার প্রশাসনিক কাঠামোতে নাকি খুব শীঘ্রই একটা বড় মাপের রদবদল আসতে যাচ্ছে। আর এই সম্ভাব্য পরিবর্তনগুলো যে শুধু বাংলাদেশের ভেতরের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, বরং প্রতিবেশী দেশগুলোর সাথে, বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের যে দীর্ঘদিনের একটা সমীকরণ, সেটা হয়তো পুরোপুরি বদলে যেতে পারে। ব্যাপারটা আসলে বেশ চমকপ্রদ। আজকের এই পুরো বিষয়টাকে মূলত 5টা ধাপে বোঝার চেষ্টা করা হবে। প্রথমেই মেগা মন্ত্রিসভার গুঞ্জন, তারপর লৌহ মানবের প্রত্যাবর্তন, এরপরে আসছে সেই ঐতিহাসিক 10 ট্রাক অস্ত্রের ছায়া, 4 নম্বরে পশ্চিমবঙ্গের সাথে উত্তেজনা, আর একদম শেষে থাকছে ভূ রাজনৈতিক জোটের পরিবর্তনের ব্যাপারটা। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক 1 নম্বর বিষয়টা, মেগা মন্ত্রিসভার গুঞ্জন এবং প্রশাসনিক গতিশীলতার জন্য পুনর্গঠন। হঠাৎ করেই মন্ত্রিসভার সম্প্রসারণের কথা কেন উঠছে? সোর্সগুলোর দিকে তাকালে দেখা যায় বর্তমান প্রশাসনে কিছুটা ধীর গতি বা স্থবিরতা কাজ করছে। নতুন সরকারের উদ্দীপনার হয়তো কোনো ঘাটতি নেই, কিন্তু দৈনন্দিন কাজ বা দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অভিজ্ঞতার একটা অভাব বেশ স্পষ্ট। আর এই প্রশাসনিক ধীরগতি কাটাতেই বড় পরিসরে একটা পুনর্গঠনের কথা শোনা যাচ্ছে। একটু নজর দিলেই দেখা যাবে বর্তমানের 49 সদস্যের মন্ত্রিসভা আমলাতান্ত্রিক জটিলতায় বেশ ধুঁকছে। অন্যদিকে যে মেগা মন্ত্রিসভার গুঞ্জন শোনা যাচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেটা হয়তো 2013 সালে তৈরি করা 66 সদস্যের মন্ত্রিসভার সেই ঐতিহাসিক রেকর্ডটাকেও ভেঙে দিতে পারে। তার মানে বোঝাই যাচ্ছে বেশ বড়সড় একটা কাঠামোগত পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই কাঙ্ক্ষিত গতিশীলতা আনতে আসলে কারা যুক্ত হতে পারেন? গুঞ্জনে থাকা নামগুলোর দিকে তাকালে বেশ কয়েকজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের নাম শোনা যাচ্ছে, যেমন ঢাকা 2 থেকে আমানুল্লাহ আমান, গাজীপুর 5 থেকে ফজলুল হক মিলন কিংবা ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাহুদ্দিন বাবু। শুধু তাই নয়, পেশাদারিত্ব বাড়াতে টেকনোক্র্যাট কোটায় ডক্টর আসাদুজ্জামান রিপন, ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আন্দালিব রহমান পার্থের মতো সুপরিচিত মুখগুলোর অন্তর্ভুক্তি নিয়েও বেশ জোরালো আলোচনা চলছে। এবার আসা যাক দ্বিতীয় আলোচনায়, লৌহ মানবের প্রত্যাবর্তন বা একটি বিতর্কিত ফিরে আসার গুঞ্জন। রিপোর্ট অনুযায়ী এই পুরো রদবদলের সবচেয়ে বিস্ফোরক খবরটি হল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন এক চরিত্রের সম্ভাব্য অন্তর্ভুক্তি যাকে অনেকেই আয়রন ম্যান বলে থাকেন। আর এই একটা খবরই এখন সব মহলে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে। সংখ্যাটা একটু খেয়াল করা যাক, 1,21,420। এটা নিছক কোনো সাধারণ পরিসংখ্যান নয়। সোর্স অনুযায়ী এটা হলো সেই বিপুল ভোটের ব্যবধান যেটাতে লুৎফুজ্জামান বাবর 2026 সালের নির্বাচনে নেত্রকোনা 4 আসন থেকে জয়লাভ করেছেন। দীর্ঘ বছর জেলের অন্ধকারে কাটানোর পর এত বড় ব্যবধানে এই জয় রাজনৈতিক মঞ্চে তার এক নাটকীয় প্রত্যাবর্তনেরই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। একাধিক সূত্র বলছে বাবর হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত হতে যাচ্ছেন। এখন তিনি কি সরাসরি পূর্ণমন্ত্রী সালাহুদ্দিন আহমেদের জায়গা নেবেন, নাকি কৌশলগত কারণে উপমন্ত্রীর মতো কোনো পদে বসবেন, সেটা নিয়ে জোর বিতর্ক চলছে। তবে বিশ্লেষকরা একমত যে পদ যাই হোক না কেন, প্রশাসনে তার উপস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিয়ন্ত্রণকে অবিশ্বাস্যভাবে কেন্দ্রীভূত করে ফেলবে। আর ঠিক এই বিষয়টা নিয়েই কিন্তু সীমানার ওপারেও একটা বড় ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। আমাদের তৃতীয় পয়েন্টটি হল 10 ট্রাক অস্ত্রের ছায়া এবং দিল্লির সাথে ঐতিহাসিক দ্বন্দ্ব। আচ্ছা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দিষ্ট নিয়োগের গুঞ্জনটা কেন প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য, বিশেষ করে নয়াদিল্লির জন্য এত বড় একটা মাথা ব্যথার কারণ? এর পেছনে কারণটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসে পাতা উল্টাতে হবে। টাইমলাইনটা একটু দেখা যাক। 2001 সালে তিনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান, তখন র্যাপিড অ্যাকশন ফোর্সের মতো বাহিনী তৈরির মাধ্যমে অত্যন্ত দাপুটে একজন প্রশাসক হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। এরপর আসে 2004 সাল আর সেই কুখ্যাত 10 ট্রাক অস্ত্র মামলা। তারপর মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দীর্ঘ 17 বছরের এক অন্ধকার বন্দি জীবন। আর এখন 2026 সালে এসে এই আচমকা ফিরে আসার গুঞ্জন। এই যে এতগুলো বছর আর এত সব ঘটনা, এটাই মূলত ভারতের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ। আর এই উদ্বেগের একেবারে কেন্দ্রে রয়েছে ওই সংখ্যাটা 10। 2004 সালের এপ্রিলে চট্টগ্রামের CUFL ঘাটে ঠিক 10 ট্রাক ভর্তি অবৈধ অস্ত্র ধরা পড়েছিল। হাজার হাজার অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল আর রকেট লঞ্চারের সেই বিশাল চালানটা আক্ষরিক অর্থে দক্ষিণ এশিয়ার ইতিহাসে অন্যতম বড় একটা ঘটনা ছিল।
প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ অস্ত্র আসলে কাদের জন্য আনা হয়েছিল? ভারতীয় গোয়েন্দাদের জোরালো দাবি, এই অস্ত্রগুলোর গন্তব্য ছিল উলফা বা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের কাছে। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি সক্রিয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের চোখে বাবর হলেন সেই মাস্টারমাইন্ড যিনি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এই গোষ্ঠীকে মদত জুগিয়েছিলেন, আর এটাই ভারতের 7 সিস্টার্স বা 7টি রাজ্যের নিরাপত্তার জন্য এক চরম হুমকি হয়ে দাঁড়িয়েছিল বলে মনে করেন তারা। মূলত এই ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণেই ভারতের নীতি নির্ধারণী কেন্দ্র বা সাউথ ব্লকের কাছে বাবর কোনো সাধারণ রাজনীতিবিদ নন। তিনি তাদের কাছে একটা স্পষ্ট রেড লাইন। ভারতীয় কর্মকর্তারা এমনটাও মনে করেন যে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার অর্থ হল ভারতের প্রতি উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি অত্যন্ত বৈরী বার্তা দেওয়া। সুতরাং বোঝাই যাচ্ছে এই গুঞ্জনটি ভারত বাংলাদেশ সম্পর্কের পারদকে ঠিক কতটা উঁচুতে নিয়ে গেছে। এবার 4 নম্বর বিষয়টা দেখা যাক, পশ্চিমবঙ্গের সাথে উত্তেজনা এবং বাক্যবাণের যুদ্ধ। এই যে ঐতিহাসিক একটা দুশ্চিন্তা কাজ করছে, তার ঠিক পাশাপাশি বর্তমান সময়ে একদম বর্ডার বা সীমান্তেও কিন্তু সরাসরি এক ধরনের নতুন উত্তাপ তৈরি হয়েছে। চলুন সেদিকে একটু নজর দেওয়া যাক। সোর্সগুলো থেকে স্পষ্ট দেখা যাচ্ছে দুই পক্ষের মধ্যে রীতিমতো কথার লড়াই চলছে। একদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বর্ডার এলাকা নিয়ে অত্যন্ত আক্রমণাত্মক কিছু আঞ্চলিক দাবি তুলছেন, অন্যদিকে ঢাকাও কিন্তু চুপ করেনি। বাংলাদেশের স্পিকার মেজর হাফিজউদ্দিন এর কড়া জবাব দিয়ে বলেছেন যে কোনো বৈশ্বিক পরাশক্তিরও এই দেশ দখলের সাহস নেই। এই পাল্টাপাল্টি বাক্যবাণী প্রমাণ করে যে দুই পক্ষের মধ্যে উত্তেজনার পারদ এখন ঠিক কতটা চরমে অবস্থান করছে। আর এই রাজনৈতিক উত্তাপ যে শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ আছে তা কিন্তু নয়। রিপোর্ট অনুযায়ী অনুপ্রবেশের কারণ দেখিয়ে পশ্চিমবঙ্গ সরকার মাত্র ৪৫ দিনের মধ্যে বিএসএফকে কাঁটার তারের বেড়া দেওয়ার জন্য জমি বরাদ্দের নির্দেশ দিয়েছে। এই ৪৫ দিনের ডেডলাইনটা খেয়াল করার মতো বিষয়। এটি এমন একটা বাস্তবিক পদক্ষেপ যা এই রাজনৈতিক উত্তেজনাকে একেবারে মাঠ পর্যায়ে নিয়ে গেছে এবং দুই দেশের সম্পর্ককে বলা যায় খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। এবার আসি আলোচনার একদম শেষ পর্যায়ে, ভূ রাজনৈতিক জোটের পরিবর্তন এবং মানচিত্রের নতুন রূপরেখা। এই যে মন্ত্রিসভার রদবদলের গুঞ্জন কিংবা সীমান্তের এই তীব্র উত্তেজনা, এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এই সব কিছুর পেছনে একটা বড়সড় আঞ্চলিক মেরুকরণ কাজ করছে, যা হয়তো পুরো মানচিত্রের রূপরেখাকে নতুন করে এঁকে দিতে পারে। অদ্ভুত ব্যাপার হলো এখানেও সে 10 সংখ্যাটা ফিরে এসেছে, তবে এবার এটা কোনো ট্রাকের সংখ্যা নয়। রিপোর্টগুলোতে বলা হচ্ছে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে নাকি 10 বছর মেয়াদি এক গোপন গোয়েন্দা চুক্তি হতে যাচ্ছে। এই তথ্যটা যদি সত্যি হয় তাহলে সেটা নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক অভাবনীয় মোড় তৈরি করবে। এই কথিত গোয়েন্দা চুক্তি এবং বর্ডারে ঢাকার সাম্প্রতিক শক্ত অবস্থান সব মিলিয়ে পুরো দক্ষিণ এশিয়ার চিরাচরিত ক্ষমতার হিসাব নিকাশ কিন্তু পাল্টে যাচ্ছে। ঢাকার সবসময় দিল্লির নির্দেশ মেনে চলে, এই পুরনো ধারণাটা পুরোপুরি ভেঙে যাচ্ছে। বাংলাদেশ যেন পাকিস্তানের আরও কাছাকাছি চলে যাচ্ছে, যা স্বাভাবিকভাবেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির দুশ্চিন্তাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এক কথায় এটি ঢাকার একটি অত্যন্ত স্বাধীন এবং কঠোর পররাষ্ট্রনীতিরই স্পষ্ট সিগন্যাল। এই পুরো বিষয়টা শেষে এসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে এত বড় বড় রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক চাল, এই কঠোর অবস্থান কি ঢাকার ভেতরের প্রশাসনকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করবে, নাকি এমন একটা শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্রকে চিরতরে বিচ্ছিন্ন করে পুরো অঞ্চলে এক নতুন সংকটের জন্ম দেবে? এর উত্তর হয়তো আগামী দিনের ইতিহাসই বলে দেবে, তবে এই সব ঘটনা যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করছে সেটা কিন্তু নিশ্চিত। বিষয়টা সত্যি গভীরভাবে ভাবার মতো।